from foreigners who Forebears. migrated from in জি স্যার এটা হচ্ছে ইন্ডাইজেনাস, ডিসেন্ডেড আর in ফোরবিয়ার্স। indigenous জি স্যার indigenous peoples discussed from foreigners who migrated from Asia have inhabited what is now the mainland United States for this মেনি স্যার থাউজেন্ডস। এটা মেন জি স্যার ওই যে মানে ওইটা আছে না ওইখানে বুঝতে পারিনি এর জন্য সরি স্যার many thousands of years. This Native American population was greatly produced by disease and warfare after European contact. ওকে, Colonial area. এরিয়ানা, এটা উচ্চারণটা হচ্ছে এরা। এরা মানে হচ্ছে যুগ। Yes, sir. Sorry, ঠিক sir. আছে, ওকে, আপনি একটা কাজ করবেন, খাতা কলম নিয়ে বসবেন এবং নতুন নতুন ওয়ার্ডগুলো আন্ডারলাইন করবেন, ঠিক আছে, লিখে রাখবেন। আচ্ছা স্যার একটু পড়ি তাহলে, দেখেন এই পড়তে পড়তে হচ্ছে এখানে কিছু শব্দ আছে যেটা আননোন আছে, এগুলো একটু জিজ্ঞেস করবেন, যেগুলো অর্থ জানি না। হিস্ট্রি অফ ইউএসএ, প্রি কলোনিয়াল এরা, indigenous people descended from forebears who migrated from Asia have inhabited what is now the mainland United States for many thousands of years. This Native American population was greatly reduced by disease and warfare after European contact. Okay? স্যার ওই যে ফার্স্টে একটা ওয়ার্ড আছে না ইন্ডিজিনাস ওইটাই Indigenous হচ্ছে মানে আদিবাসী। আদিবাসী হ্যাঁ। আর এরা মানে হচ্ছে যুগ, 12 বছরে এক যুগ। ওকে? স্যার ওয়ারফেয়ার বলতে কি বোঝানো ওয়ারফেয়ার হয়েছে হচ্ছে স্যার? যুদ্ধশাস্ত্র, যুদ্ধ বোঝানো হয়েছে এখানে। ওয়ারফেয়ার শব্দটা আমরা ওয়ার তো পেয়েছি। যুদ্ধ জানি, কিন্তু ফেয়ার থাকাতে হ্যাঁ, ওয়ারফেয়ারটা হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার আর কি, যুদ্ধের যে কলা কৌশল। ওয়ারফেয়ারটা হচ্ছে যুদ্ধ শাস্ত্র বলে এটাকে। একটু এমফেসাইজ করেছে এখানে। তারপর ফোরবিয়ার্স, হ্যাঁ, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ওয়ার্ড, থ্যাংক ইউ। ফোরবিয়ার্স হচ্ছে অ্যানসেস্টর বা পূর্বপুরুষ। পূর্বপুরুষ স্যার, হ্যাঁ, পূর্বপুরুষ। কলোনিয়ালটা হচ্ছে উপনিবেশ, উপনিবেশের পূর্বের যে যুগটা আছে। ট্রান্সলেট করছি, আদিবাসী লোক তারা হচ্ছে ডিসেন্ডেড মানে তারা এসেছে, তাদের পূর্বপুরুষ থেকে এসেছে, যারা এশিয়া থেকে মাইগ্রেট করেছিল। মানে এখানে কিন্তু আসলে কেউই ছিল না এশিয়া থেকে। নেটিভ আমেরিকান যারা আছে তারা কিন্তু মাইগ্রেট করে এসেছিল, এবং এখন যেটা মূল ভূখণ্ড ইউনাইটেড স্টেটসে, সেই জায়গাটাতে তারা বাস করেছিল অনেক হাজার বছর ধরে। মানে শুধু শত না, হাজার বছরেরও বেশ কয়েকটা মানে কালেকটিভ আছে এখানে, প্লুরাল ফর্মে বলা আছে। মানে বেশ অনেক হাজার বছর ধরে তারা এখানে বসবাস করেছে নেটিভ আমেরিকানরা। এই নেটিভ আমেরিকান পপুলেশনটা হচ্ছে গ্রেটলি রিডিউস, তাদের অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছিল, হ্রাস করা হয়েছিল কিসের মাধ্যমে? রোগশোক আর যুদ্ধের মাধ্যমে আফটার ইউরোপিয়ান কন্ট্যাক্ট, যখন তারা প্রথম তাদের সাথে ইউরোপিয়ানদের যোগাযোগটা ঘটলো, সংস্পর্শে আসলো। বলেন তো আমেরিকা খুঁজে পেয়েছিলেন কোন লোকটা, বলেন দেখি? আমরা তো তাকে সবাই মোটামুটি চিনি। বলেন দেখি। আমেরিকা আবিষ্কার করেছিলেন স্যার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস। স্যার কলম্বাস আবিষ্কার করে। ওকে, এখন ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেছিলেন, কিন্তু উনি কিন্তু ওই জায়গাটায় পুরো যারা ছিল বাস করতো তাদের কিন্তু একদম কি বলে এটাকে, দেশটাকে পুরো হচ্ছে উনি আদিবাসীদের প্রচুর হত্যাকাণ্ডর জায়গাটা করেছিলেন। হ্যাঁ, এবং ক্রিস্টোফার কলম্বাসের কিন্তু পরবর্তীতে বিচার হয়েছিল। ওকে, ওনার মৃত্যুর পরেও কিন্তু হচ্ছে বিচার হয়েছিল, এবং কিছু কিছু জায়গাতে উনি যে এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছিলেন সেটার জন্য কিন্তু ওনার মৃত্যু পরবর্তী বিচারও হয়েছিল। সো দ্য হিস্ট্রি উই নো অ্যাকচুয়ালি ইজ a little bit distorted, one might say. ওকে, তো ইউরোপিয়ানদের সংস্পর্শে আসার পরেই কিন্তু তাদের দুর্যোগটা শুরু হয়। দেন হোয়াট হ্যাপেন মিস ঐশী, পড়েন দেখি।
কলোনিয়াল এরাতে কি ঘটে? স্যার আমি পড়বো। হ্যাঁ, কলোনিয়াল এরা। স্যার ফার্স্ট অফ অল হ্যাঁ এটা বলে রাখি আজ কিন্তু মানে একটু নয়েজ আসতে পারে আমার পিছন থেকে বিকজ there are some people at my home. It's okay. Just carry on. I'm not yet hearing any noise. Please. Colonial era. Okay, colonial era. After a period of exploration by people from various European countries, Spanish, Dutch, English, French, Swedish, and Portuguese settlements were established. The strip of land along the eastern seacoast was settled primarily by English colonists in the 17th century, along with a much smaller number of Dutch and Swedish. Colonial America was defined by a severe labor shortage that employed forms of unfree labor such as slavery and indentured servitude. A practice of contracting a work for a fixed period of time, typically 3 to 7 years, in exchange for transportation, food, clothing, lodging, and other necessities during the term of indenture. Thank you. এটা হচ্ছে লজিং শব্দটা। Okay. So let's see what we have. এখানে বেশ কিছু unknown words আছে। Let's see if we can find those. Colonial era, after a period of exploration by people from various European countries, Spanish, Dutch, English, French, Swedish, and Portuguese settlements were established. The strip of land along the eastern seacoast was settled primarily by English colonists in the 17th century, along with much smaller numbers of Dutch and Swedish. Colonial America was defined by a severe labor shortage that employed forms of unfree labor such as slavery and indentured servitude. Practice of contracting to work for a fixed period of time, typically 3 to 7 years, in exchange for transportation, food, clothing, lodging, and other necessities during the term of indenture. ওকে, বলেন দেখি কি কি ওয়ার্ডস আছে। বেশ কিছু ইন্টারেস্টিং শব্দ আছে এখানে। স্যার এই যে ইনডেনচার মানে ইনডেনচারের এটা হচ্ছে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, চুক্তিপত্র থাকে না সেটা। ও আচ্ছা, একটা ইন্টারেস্টিং সিস্টেম। লজিং বলতে কি ওই যে থাকা। থেকে যাওয়া ইয়েস, থাকা আগে ছিল যে লজিং টিচার বলে একটা টার্ম ছিল না, যে মানুষ মানে বাসায় থাকার বিনিময়ে পড়াতো বাচ্চাদেরকে, একটা সিস্টেম ছিল আগে বাংলাদেশে ছিল। জি স্যার, ওখান থেকে আইডিয়া করেছি। স্যার স্ট্রিপ অফ ল্যান্ড বলতে কি বোঝায়? স্ট্রিপ অফ ল্যান্ড হচ্ছে এক খণ্ড জমি আর কি। যেমন হচ্ছে ফিলিস্তিনে যেটা দেখা যায় না যে স্ট্রিপ অফ দ্য গাজা স্ট্রিপ বলা হয়, ওই অঞ্চলটুকু ছোট একটু ভূখণ্ড আর কি, সাগরের তীরে। তারপর Seacoast মানে কোনটা বুঝিনি। সি কস্ট ওই যে ইস্টার্ন সি কস্ট। সি কোস্ট, সি মানে সাগর, কোস্ট হচ্ছে তীর, সাগর তীর। ইস্টার্ন কোন দিক বলেন দেখি আপনাদের? আমি আগে একবার মনে করে দিয়েছিলাম যে 4টা দিকের নাম, ইস্টার্ন কোন দিক পড়েছে? পূর্ব দিক, পূর্ব দিক, ইয়েস। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মাথায় রাখবেন। ইস্টার্ন হচ্ছে পূর্ব দিক। তারপর সার্ভিটিউড, এটাও তো বুঝতে পারছি না। সার্ভিটিউড হচ্ছে ওই স্যার সার্ভ এখানে করার যে ব্যাপারটা আর কি, সার্ভিস দেওয়া, এটা স্যার নাউন এখানে ইমপ্লয় চালনা করার যে ব্যাপারটা ওটা নিয়োগ করা, নিয়োগ করা। এমপ্লয়েড হচ্ছে নিয়োগ করা এই জায়গাটাতে, বা কাজে লাগানো। এমপ্লয়,
তিনটে যে শব্দ আছে এটা একটু মনে রাখবেন। আমরা চিনি একটা শব্দ, সেটা হচ্ছে এমপ্লয়ি, তাই না? শেষে ডাবল ই যেটা আছে এর মানে হচ্ছে কর্মী। কর্মীকে যে নিয়োগ দেয় তাকে বলে এমপ্লয়ার। আর এই যে যে নিয়োগ দেয়, সে যে নিয়োগ প্রক্রিয়াটা করছে সেটাকে বলে এমপ্লয়, কাজে লাগানো বা নিয়োগ দেওয়া। এটাই হচ্ছে এখানে পাস্ট ফর্মে আছে। তারপর আর এই যে লেবার মানে এখানে যে লেবার, কাজের কথাই বলা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কায়িক শ্রম যেটাকে বলে আর কি, শারীরিক পরিশ্রম। আমরা লেবারদেরকে তো চিনি, লেবারে কি করে, শারীরিক পরিশ্রম করে টাকা ইনকাম করে। সো লেবারটা হচ্ছে এখানে পরিশ্রম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কলোনিয়াল এরাতে আমরা দেখতে পাই যে অনেকগুলো দেশের মানুষ কিন্তু এই জায়গায় এসে বসতি স্থাপন করেছে। এখানে কমপক্ষে কয়টা দেশ আছে? স্প্যানিশরা আসছে, ডাচ এসেছে, ইংলিশ এসেছে, ফ্রেঞ্চ এসেছে, সুইডিশ, পর্তুগিজ, ছয়টা দেশের লোকজন এখানে বসতি স্থাপন করেছে। এরাই কিন্তু এখন ওখানে বাস করে, বেসিকলি তাদেরই বংশধররা আছে। এখন কতটুকু জায়গা জুড়ে তারা ছিল সেটা একটু আমরা পড়ে নিব। আফটার এ পিরিয়ড অফ এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন হচ্ছে অনুসন্ধান, তখনকার দিনে মানুষ জাহাজে করে নতুন নতুন জায়গা খুঁজতে বেরোতো বসতি স্থাপন করার জন্য। তো বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলো, যেমন বাংলাদেশেও পর্তুগিজরা এসেছিল, তারপর হচ্ছে ফ্রেঞ্চরা এসেছিল, না ফ্রেঞ্চরা বাংলাদেশে মেবি আসেনি, ডাচরা এসেছিল, তারপর ইংলিশরা তো এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলে দেশটাই দখল করে ফেললো। ওকে, তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অনুসন্ধানের যে সময়টা আছে সেটা শেষ হওয়ার পরে আর হুম, যদি আমাদের পূর্বপুরুষরা এই ভালো কাজটা করতো, তাহলে হচ্ছে আর আমাদের কষ্ট করে পড়ে তারপর যাওয়া লাগতো না। কোন কাজটা? বসতি স্থাপন করাটা? ইউএসএটা যে এত আধুনিক হবে সেটা তো আমাদের পূর্বপুরুষরা চিন্তা করেনি। আপনারা মানে বাংলাদেশের ইতিহাস কতটুকু পড়েছেন জানি না, আমাদের উপমহাদেশ কিন্তু হচ্ছে ইংলিশদের কাছে, আমরা যে ইংল্যান্ড যাওয়ার জন্য ভিসা নিয়ে এত কারাকারি করি, সেই ইংলিশরা বা ইউরোপিয়ানরা ওরা কিন্তু বাংলাদেশটা অনেক ধনী ছিল একটা সময়। বাংলাদেশের যে অঞ্চলটা আছে এই উপমহাদেশটা যথেষ্ট ধনী ছিল। আমরা উল্টে ইউরোপিয়ানদেরকে হচ্ছে সাহায্য পাঠাতাম, এটা সত্য কথা। ইতিহাস তো এখন বদলে গেছে। আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার দাদা বা তার বাবা যে জমিগুলো রেখেছিল এক সময়, তারা সেগুলো তখন ওই জায়গাগুলো ভালো ছিল না, উন্নত ছিল না, দ্যাটস ওয়াই এগুলো দাম ছিল না, তারা সেল করে দিয়েছে। একটা সময় সময়ের ব্যবধানে চেঞ্জ হয়েছে। আপনার দেখে মনে হতে পারে এই জমিটা যদি এখন রাখতাম, এটা তো আমার দাদার জমি ছিল, এখন সেটা হয়ে গেছে কোথায়? সেটা এখন শিল্পনগরী হয়ে গেছে, ঢাকার প্রাণকেন্দ্র হয়ে গেছে, আছে না? আপনারা এরকম শুনেছেন না ঘটনা, যে ঢাকার বিভিন্ন ভালো ভালো জায়গাতে একসময় জমি ছিল আমাদের পূর্বপুরুষদের, তো তারা তখন সেল করে দিয়েছে, কারণ দে নেভার আন্ডারস্টুড যে এই জায়গাটা এত উন্নত হবে। ইউএস এর বেলায় সেই, ওরা তো আসছে হচ্ছে ওখানে থাকার জন্য, কারণ ইউরোপিয়ানরা অন্ধকার যুগ থেকে রেনেসাঁ যুগের মাধ্যমে তারা ভালো হয়েছে। বিফোর দ্যাট দে ওয়্যার, আমাদের চাইতে তাদের অবস্থা খারাপ ছিল। ওকে, সো স্প্যানিশ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ, সুইডিশ আর পর্তুগিজ সেটেলমেন্ট বা বসতি, সেটেলমেন্ট মানে হচ্ছে বসতি, সেগুলো এস্টাবলিশ করা হয়। পূর্ববর্তী যে পূর্বর দিকে যে সাগর তীর আছে সেই জায়গায় যে একখণ্ড জমি, সেখানে হচ্ছে মূলত ইংলিশ উপনিবেশ স্থাপনকারী তারা 17 শতাব্দীতে মূলত তারা সেটেল হয়ে গিয়েছিল। আর পাশাপাশি আরো অল্প সংখ্যক ডাচ আর সুইডিশরাও এসেছিল। কলোনিয়াল আমেরিকা বা ঔপনিবেশিক আমেরিকার সংজ্ঞায়িত করা হতো সেই জায়গাটাতে যে ওখানে লেবার শর্টেজ ছিল, ওখানে শ্রমিকদের এতটাই শর্টেজ ছিল এবং সেটা ছিল সিভিয়ার। সিভিয়ার শব্দটা মানে জানি আমরা, সিভিয়ার কখনো শুনেছেন যে সিভিয়ার? অনেক বেশি। অনেক বেশি, তীব্র, এটার হচ্ছে বাংলা। তো তীব্র লেবার শর্টেজ ছিল এবং যার কারণে বিভিন্ন ধরনের আনফ্রি লেবার ওরা খাটিয়ে আসে, যেমন হচ্ছে কি স্লেভারি, দাসত্ব, দাস কেনা বেচা হতো তখন। এবং হচ্ছে ইনডেঞ্জার্ড সার্ভিটিউড নামে একটা জিনিস আছে, সেটা একটা টার্ম, এটা একটা প্রথা, প্র্যাকটিস ছিল। সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ের জন্য, ফিক্সড পিরিয়ড অফ টাইমের জন্য মানুষ কাজের কন্ট্রাক্ট নিত। কিরকম? সেটা হচ্ছে টিপিক্যালি মানে সাধারণত 3 থেকে 7 বছরের। সাপোজ আপনার কোনো একটা কিছুর অভাব আছে, যে আপনি কোথাও যাবেন, ধরেন আমেরিকার থেকে আপনি যাবেন অস্ট্রেলিয়াতে, আপনার টাকা পয়সা নেই, তো আপনি
3 বা 7 বছর একটা চুক্তি করলেন যে আমি আপনার কাজ করে দিব, বিনিময়ে হচ্ছে আপনি আমাকে টাকা দিবেন বা ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিবেন, বা খাবার দরকার, পোশাক দরকার, থাকার জায়গা দরকার এবং অন্যান্য নেসেসিটিস মানে প্রয়োজনীয় জিনিসপত্র। মানুষ আমরা তো বাংলাদেশেও দেখেছি যে আগে হচ্ছে অনেক আগে, আজ থেকে 20, 30, 50 বছর আগে কিন্তু মানুষ হচ্ছে খাবারের জন্য কাজ করতো, তাই না? যে 3 বেলা ভাত খাবে, কাজ করবে। শুনেছেন না গ্রামে এই ধরনের ব্যাপার? চুক্তিভিত্তিক, এটাকে বাংলা একটা সুন্দর টার্ম আছে, পেট চুক্তি। শুনেছেন এটা? পেট চুক্তি টার্মটা শুনেছেন এলাকাতে? কারো কোনো সারা শব্দ হ্যাঁ নাই। স্যার, শুনছি। পেট চুক্তি হচ্ছে আপনি কাজ করবেন, আপনার পেট ভরে খাওয়ানো হবে। এটা কিন্তু একসময় ছিল। আমি খাচ্ছিলাম কাজের বিনিময়ে খাদ্য নাকি কাজের যেন বিনিময়ে খাদ্য, হ্যাঁ, এরকম। এরকম একটা ব্যাপার আছে। তো ওই সময়টাতে ইনডেনচার, ওদের কন্ট্রাক্টে যে টাইমটা ছিল ওই টাইমটাতে তারা এই কাজগুলো করতো। এখন ইউএস এর ফাউন্ডেশনটা কেমন ছিল? ফাউন্ডেশনটা কেমন হয়েছিল মিস আসমা, পড়েন দেখি। ফাউন্ডেশন অফ দ্য ইউএসএ, ফার্স্ট প্যারাটা একটু পড়ে ফেলি। Foundation of the USA. The United States was founded by 13 British colonies located along the Atlantic seaboard on July 4, 1776. They issued the Declaration of Independence, which proclaimed their right to self-determination and their establishment of a cooperative union. The rebellious states defeated the British Empire in the American Revolution, the first successful colonial war of independence. The current United States Constitution was adopted on September 17, 1787. Its um, ratification the following year made the states part of a single republic with a strong central government. The Bill of Rights, comprising 10 constitutional amendments, um, guaranteeing many fundamental civil rights and freedoms, was ratified in 1791. অলরাইট, থ্যাংক ইউ। সো এইবার হচ্ছে এই মানে দেশটা গঠন হলো কিভাবে, একটু পড়ছি, এর মধ্যে যে শব্দগুলো অচেনা আছে একটু দেখে ফেলুন। উপনিবেশটা মানে কি ভুলে গেছি আর কি। উপনিবেশ মানে কি স্যার? উপনিবেশ হচ্ছে সাপোজ আপনি একটা নতুন জায়গায় গেছেন, সেটার উপর কারো মালিকানা নাই, তো ওখানে যে আপনি নিশ্চয়ই আপনি বললেন যে এটা হচ্ছে, এটা আমার এলাকা, আপনি একটা মানে বাসা, ছোটখাটো একটা বাড়ি বানিয়ে জায়গাটা দখল করে নিলেন। এখন তো জমি কিনতে হয়, আগে তো হচ্ছে জমি কারো নামই ছিল না, সরকার রাষ্ট্র এগুলো কিছু ছিল না, যে যার মতো যে দখল করতো। ওইটা হচ্ছে ওখানে কলোনি স্থাপন করা আর কি, কাইন্ড অফ। আমরা এখনো কলোনি শব্দটা কিন্তু বলি, তাই না? যে এলাকার ছোট ছোট যে আবাসিক এলাকাগুলো, এগুলোকে কলোনি বলা হয়, কারণ ওখানে Yes, sir. মানুষজন থাকা শুরু করেছিল ফার্স্টে। ওকে। Foundation of the USA. The United States was founded by 13 British colonies located along the Atlantic seaboard. On July 4, 1776, they issued the Declaration of Independence, which proclaimed their right to self-determination and the establishment of a cooperative union. The rebellious states defeated the British Empire in the American Revolution, the first successful colonial war of independence. The current United States Constitution was adopted on 17 September 1787. Its ratification the following year made the states part of a single republic with a strong central government. The Bill of Rights, comprising 10 constitutional amendments guaranteeing many fundamental civil rights and freedoms, was ratified in 1791. Okay, বলেন দেখি কি কি শব্দ আছে unknown? স্যার রাটিফাইড। রাটিফাই করা, রাটিফাই হচ্ছে এটা বাংলাটা কি বলবো, অনুমোদন বলে না, যে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি। একটা আইন পাশ হলো, সেটা প্রধানমন্ত্রীর সিগনেচার, রাষ্ট্রপতির সিগনেচার হলে এটা আনুষ্ঠানিক স্বীকৃতি পায়, রাইট? এই সাংবিধানিক প্রক্রিয়াটা হচ্ছে রাটিফিকেশন। স্যার এটা রিকগনাইজড এর মতো? হ্যাঁ, রিকগনাইজড এর মতো, বাট এটা একটু অফিশিয়াল টার্ম আর কি। একটা হচ্ছে মুখে মুখে স্বীকৃতি, একটা কাগজে কলম, এটা কাগজে কলম।
proclaimed. ওকে, দ্যাটস আ নাইস ওয়ার্ড। প্রোক্লেম মানে হচ্ছে অফিশিয়ালি অ্যানাউন্স করা বা পাবলিকলি অ্যানাউন্স করা। ঘোষণা করা, ঘোষণা। কোঅপারেটিভ মানে কি? কোঅপারেটিভ হচ্ছে সমর্থন ভিত্তিক, মানে একে অপরের সাথে সমর্থন দিচ্ছে এরকম, অংশীদারিত্ব ভিত্তিক। কম্প্রাইজিংটা কি স্যার? কোনটা বুঝিনি, একটা ওয়ার্ডই বলেছেন, কোনটা? রেবেলিয়াস। কম্প্রাইজিং। কম্প্রাইজ হচ্ছে গঠিত হওয়া, আর রেবেলিয়াস হচ্ছে বিদ্রোহী। সব ওই যে বলেছিলাম না যে সব স্টেট কিন্তু মানে নাই, যে স্লেভারি অ্যান্টি স্লেভারি বিপক্ষেই তো ছিল দুই পার্টি, তো ভেজাল তো হয়েছে। আবার আমেরিকানরা মানে ব্রিটিশদেরকে অন্যরা দেখতে পারতো না, আবার ভেজাল ছিল অনেক দিক থেকে। তারপর স্যার কম্প্রাইজিং মানে কি বলছেন? কম্প্রাইজ হচ্ছে গঠিত হওয়া, গঠন। Defeated God. বুঝিনি। তার রিবেলিয়াস একটা শব্দ আছে, রিবেলিয়াস। রেবেলিয়াস হচ্ছে তো বিদ্রোহী। বলেছে defeated, defeated, D-E-F-E-A-T-E-D. ডিফিট হচ্ছে পরাজিত করা। তার রিবেলিয়াসটা কি বলেছিলেন? আমি আসলে হ্যাঁ শুনিনি। হ্যাঁ, রেবেলিয়াসটা হচ্ছে বিদ্রোহী, বিদ্রোহী কিছু স্টেট ছিল। জি স্যার, সরি। ওকে, তারপর আরো আছে। অ্যামেন্ডমেন্ট বলে গেছি, সুপারিশপত্র কি অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্ট হচ্ছে মডিফিকেশন বলে এটাকে, হ্যাঁ। এটা হচ্ছে সাংবিধানিক যে পরিবর্তন হয় না, সংশোধনী যেটাকে বলে, সেটা। অ্যামেন্ডমেন্ট সংশোধনী, ওই যে সংশোধন আমাদের করা। যে সংবিধানের মধ্যে যে আমরা সংস্কার বা সংশোধনী আসে না, দ্যাটস অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশনাল। কনস্টিটিউশনাল এটার মানে হচ্ছে সংবিধান। সাংবিধানিক। সাংবিধানিক, ইয়েস, সংবিধান থেকে এসেছে। মিস্টার মেহেদি আছেন আমাদের সাথে? বাকি সবার সারা শব্দ ইয়েস পাওয়া স্যার। যাচ্ছে। হ্যাঁ বলেন, আপনার কোন অন্য শব্দ আছে এখানে? স্যার ওই যে রিবেলিয়াস এইটা বলছিলেন, বিদ্রোহী। বিদ্রোহী স্যার। স্যার এইটা মানে জানতে চাইছিলাম, তা তো একজন জিজ্ঞেস করলো কিন্তু আমার খেয়াল ছিল না। আচ্ছা আচ্ছা, বলতে হবে, সারা শব্দ করতে হবে যে আপনি আছেন আমাদের সাথে। Yes, sir. তারপর আরো আছে আটলান্টিক সিবোর্ড, এটা জিজ্ঞেস করেননি কেউ। আটলান্টিক সিবোর্ড হচ্ছে, এটা হচ্ছে একটা বেশ কিছু এলাকাকে মিন করে, যার মধ্যে হচ্ছে ইউনাইটেড স্টেটসের কিছু অঞ্চল এবং সাউথ আফ্রিকার একবারে ওই কেপ টাউন অঞ্চল পর্যন্ত, হ্যাঁ। এটা সাগরের তীররেখা, তটরেখা হিসেবে গিয়েছে আর কি, সাগরের তীর ঘেঁষে। এটা বিশাল এলাকা। যে অংশটুকু আটলান্টিক মহাসাগরে, যে অংশটুকু ইউএসএ কে ছুঁয়ে গিয়েছে, সেইটুকু হচ্ছে ইস্টার্ন সিবোর্ড বা আটলান্টিক সিবোর্ড বলা হয় আর কি। ওকে, তো আমরা তো জেনেছি যে ইংলিশরা কিন্তু যে ওই যে স্ট্রিপ অফ ল্যান্ড সাগরের তীরে ওটা হচ্ছে কলোনি স্থাপন করেছিল। হ্যাঁ শুনি। স্যার এটা যদি আবার একটুখানি বলতেন, আটলান্টিক সিবোর্ডটা কাকে বলা হয়েছিল? আটলান্টিক সিবোর্ড হচ্ছে একটা অঞ্চলকে বোঝানো হয়েছে, ঠিক আছে। যে ইউএস এর একটা জি অঞ্চল হচ্ছে ওই সাগরের তীর ঘেঁষে ছিল না, মহাসাগরের আটলান্টিকের কোস্টলাইনে জি ছিল। ওই যেটুকু অংশ ওই কোস্টলাইনে ছিল একেবারে সাউথ আফ্রিকার কেপটাউন পর্যন্ত, ওই অঞ্চলটুকুকে বলা হয় সাগর তীরের আটলান্টিক সিবোর্ড, মানে আটলান্টিক সাগরের মহাসাগরের পাড়ের ঘেঁষে যে অঞ্চলটা। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ইউনাইটেড স্টেটস হচ্ছে এর স্থাপন হয়েছিল, ফাউন্ডেড যেটা আর কি। ফাউন্ডেড এখানে কিন্তু এটা একটা ওয়ার্ড, এটা কিন্তু ফাইন্ডের পাস্ট ফর্মের মতো না, এটা একটু ভিন্ন। এটা হচ্ছে সূত্রপাত ঘটানো বা স্থাপনা করা, এস্টাবলিশ করা। প্রতিষ্ঠা করা স্যার, জি প্রতিষ্ঠা এটা করা, তো ইয়েস। ফাউন্ড। এস্টাবলিশের একটা সিমিলার ওয়ার্ড। এটা হচ্ছে 13টা ব্রিটিশ কলোনি নিয়ে স্থাপন হয়েছিল, যেটা প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আটলান্টিক সি বোর্ডের পার ঘেঁষে অবস্থিত। 1776 সালের 4ই জুলাই তারা হচ্ছে একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা তারা ইস্যু করেছে, যেখানে
তারা প্রোক্লেম করেছে। প্রোক্লেম মানে কি? অ্যানাউন্স স্যার, হ্যাঁ, তারা ঘোষণা ঘোষণা করেছে, করা। পাবলিকলি ঘোষণা করেছে যে তাদের যে রাইট আছে, রাইট মানে এখানে হচ্ছে অধিকার, অধিকার আছে স্বনির্ণয়, মানে নিজের নির্ণয় নেওয়ার বা নিজের ডিসিশন নেওয়ার, যেটা সেলফ ডিটারমিনেশন, এবং তাদের স্থাপনা করার একটা ইচ্ছা আছে। সেটা হচ্ছে কি কোঅপারেটিভ একটা ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে একটা যুক্ত, একটা কালেকটিভ কিছু, একটা একটা গ্রুপ গঠন করবে যেটা হচ্ছে পরস্পরকে সহযোগিতা করবে। তারপর কি করেছে, যারা বিদ্রোহী যে স্টেটগুলো ছিল তারা ব্রিটিশ সাম্রাজ্যকে হারিয়েছে আমেরিকান বিপ্লবের সময়, এবং এইটা প্রথম সফল যুদ্ধ ছিল, স্বাধীনতা যুদ্ধ ওদের, কলোনিয়াল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, উপনিবেশ থেকে স্বাধীনতা তারা অর্জন করলো। এরপর থেকে কিন্তু ইংলিশ আর ব্রিটিশ দে ডোন্ট লাইক ইচ আদার। ইভেন আপনারা কিছু বানানের দেখেন না ভিন্নতা আছে, যেমন কালার, কালারের বানান কিন্তু দুটো, আপনারা জানেন? COLOR, জি স্যার, COLOUR, এটা একটা হচ্ছে হচ্ছে ইউ দিয়ে, জি। হ্যাঁ, একটাই কারণ যে তারা একে অপরকে দেখতে পারে না, এই জন্য দে হ্যাভ চেঞ্জড। টর্চ লাইট একটা ভাষায় বললে আরেক ভাষায় বলা হচ্ছে ফ্ল্যাশ লাইট, সেম থিংস। এই হচ্ছে ভিন্নতা, যে তারা বানানে পর্যন্ত চেঞ্জ এনেছে। ওকে, তারপর হচ্ছে স্যার হচ্ছে কালার, হুম, কালার বানানো হচ্ছে এখানে ও ইউ কারা ইউজ করে, আর হচ্ছে শুধু ইউ হচ্ছে বাদ দিছে কারা, মানে কোনটা আমেরিকান আর কোনটা হচ্ছে ব্রিটিশ। ওকে, হ্যাঁ, এটা একটা জানার মতো বিষয় আছে। COLOR, হ্যাঁ, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের, আর OUR যেটা সেটা হচ্ছে ইউকের। ইউএস এরটা মনে রাখবেন, ইউএস এর উচ্চারণগুলো বা বানানগুলো তুলনামূলকভাবে ওরা সহজ, কম ওয়ার্ড ইউজ করে। ওরা ইউটা বাদ দিয়ে COLOR দিয়ে দিয়েছে ইউএসএ। ওকে, তো প্রথম যখন যুদ্ধ করে ওরা ব্রিটিশ এম্পায়ারকে হারালো, তারপর কি করলো, বর্তমানে যে ইউনাইটেড স্টেটসের যে সংবিধানটা আছে, কনস্টিটিউশনটা আছে, সেটা গ্রহণ করা হয়েছিল বা অ্যাডপ্ট করা হয়েছিল 1787 সালের 17 সেপ্টেম্বরে, এবং এটার যে আনুষ্ঠানিক অনুমোদনটা, র্যাটিফিকেশনটা, এটা পরবর্তী বছর হয়, এবং যার মাধ্যমে ওই স্টেটসগুলো, ওখানকার যে রাজ্যগুলো ছিল সেগুলো হচ্ছে একটা সিঙ্গেল রিপাবলিকের আন্ডারে চলে আসে, যাদের একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকে। এবং তাদের সংবিধানের মধ্যে হচ্ছে বিল অফ রাইটস ছিল, সংবিধান মানে তাদের অধিকারের যে একটা বিল ছিল, বিল পাস করার জন্য, সেটা গঠিত ছিল 10টা সাংবিধানিক সংশোধনী দিয়ে, যেটা গ্যারান্টি দিচ্ছিল অনেক ফান্ডামেন্টাল সিভিল রাইটস। ফান্ডামেন্টাল মানে কি মনে আছে? সিভিল রাইট তো জানি হচ্ছে মানুষের মৌলিক অধিকার, স্যার, মৌলিক যে মৌলিক গণমানুষের অধিকার আছে আর স্বাধীনতা, সেটা গ্যারান্টি দিয়ে 10টা ওরা হচ্ছে সংশোধনী জারি করে, এবং যেটা আনুষ্ঠানিক অনুমোদন পায় 1791 সালে। দেন হোয়াট হ্যাপেন্ড, আমরা একটু দেখি, মিস তাহিরা পড়েন দেখি। থ্রু দ্য 19th সেঞ্চুরি কি ঘটলো 19 শতাব্দী জুড়ে। মিস তাহিরা, ইউর মাইক্রোফোন ইজ অফ। ওকে, উই গট ইউ। পড়েন দেখি 19th সেঞ্চুরি জুড়ে কি হলো। Through the 19th century, the United States displaced native tribes acquired the Louisiana territory from France, Florida from Spain, part of the Oregon country from the United Kingdom, Alta California and New Mexico from Mexico, and Alaska from Russia, and annexed the Republic of Texas and the Republic of Hawaii. Disputes between the agrarian South and industrial North over the expansion of the institution of slavery and states rights provoked the Civil War of the 1860s. The North's victory prevented a permanent split of the country and led to the end of legal slavery in the United States. By the 1870s, its national economy was the world's largest.
অলরাইট, থ্যাংক ইউ। সো এরা স্বাধীনতা নিয়েছে, এরপর তারা কি করেছে জানেন? অন্যদের কাছ থেকে দখল করা শুরু করেছে। এদের যে অঞ্চলগুলো এক একটা, আপনারা খুব অবাক হবেন। আপনারা কি জানেন যে অ্যালাস্কাটা হচ্ছে রাশিয়ার থেকে আমেরিকা কিনে নিয়েছিল? হ্যাভ ইউ হার্ড অফ দ্যাট? 19 শতাব্দীর ঘটনা এটা। অ্যালাস্কা কিন্তু একসময় রাশিয়ার সম্পত্তি ছিল, মানে রাশিয়ার মালিকানাধীন ছিল সোভিয়েত ইউনিয়নে। বাট হচ্ছে তারা বিক্রি করে দিয়েছিল ঋণের দায়ে। তারা হচ্ছে দেখে যে গরিব হয়ে গেছে, তারা কি করেছে, পরে অ্যালাস্কা অফার দিয়েছে যে না, তোমরা অ্যালাস্কা কিনে নাও। খুব অল্প টাকায় অ্যালাস্কা কেনা হয়েছে। এবং এই অ্যালাস্কা কত টাকায় কেনা হয়েছিল? বাই প্রাইস বাই ইউকে। আপনারা কি জানেন যে কত টাকা দিয়ে কেনা হয়েছিল? 1867 সালের ঘটনা এটা। No, sir. $7.2 মিলিয়ন তারা হচ্ছে অ্যালাস্কা কিনে নিয়েছিল। ভাবা যায়? 7.2 মিলিয়ন মাত্র। এবং প্রতি একরে কত টাকা পড়েছে জানেন? জমি যে কিনেছে, মানে ধরেন জায়গা, দেশটা একটা জমি, অ্যালাস্কাটা, প্রতি একরে 2 সেন্ট করে পড়েছে। ক্যান ইউ বিলিভ? মাত্র 2 সেন্ট। বাংলাদেশি টাকা কত আসে? 2 সেন্ট হচ্ছে বাংলাদেশি টাকায় 0.23 টাকা, মানে 1 পয়সাও পড়ে নাই। তারা তখনকার দিনে স্যার ওটার দাম ছিল। কিন্তু তখনকার আমাদের দেশে তো স্যার এক সময় হচ্ছে 1 টাকায় অনেক কিছু পাওয়া যেত পাওয়া যেত। হ্যাঁ, সেই 1 সময়গুলোতে। টাকায় 8 মণ চাল পাওয়া যেত শায়েস্তা খানের আমলে। বাট স্টিল অবাক অবাক লাগে না জিনিসটা, যে যখন শুনি যে মানে 1 একরের পেছনে 2 সেন্ট করে গেছে, মানে ওদের দেশে 2 পয়সার মতো আর কি। আমাদের দেশে তো জি সেন্টের হিসাব স্যার। বেশি। 2 পয়সা করে প্রতি একর কিনেছে, বিশাল জায়গা। সো দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। ওকে, সো থ্রু দ্য 19th century দ্য ইউনাইটেড স্টেটস ডিসপ্লেসড নেটিভ ট্রাইবস। তারা আরেকটা খুব বাজে কাজ করেছিল, সেটা হচ্ছে ওখানকার যে স্থানীয় যে গোত্রগুলো ছিল, ওই যে নেটিভ আমেরিকান, ওদেরকে তারা স্থানচ্যুত করেছে, মানে ভাগিয়ে দিয়েছে। এটারও খুব মর্মান্তিক ইতিহাস আছে। ওরা তো কোনো এক জায়গায় স্থির ছিল না, ওরা ভাবতো পুরোটাই ওদের এলাকা। তোরা এক এক সময় এক এক জায়গায় যেত, যেখানে পানি পেত সেখানে যেত। আমেরিকানরা কি করেছে, হুট করে ভালো ভালো জায়গাগুলো তারা সাইনবোর্ড লাগিয়ে বলছে এটা আমার জায়গা। এখন ট্রাইব তো সরে গেছে, ওরা আবার 6 মাস পরে ওখানে এসে দেখে যে ওখানে আরেক লোকের জায়গা। সো তারা এভাবে সরিয়ে দিয়েছে। দেখি কি কি ওয়ার্ড আছে আপনাদের অচেনা, বলেন দেখি। There are some words that are pretty interesting. স্যার স্লেভারি। স্লেভারি দাসত্ব, দাসপ্রথা যেটা ছিল। ও আচ্ছা, স্লেভ তো দাস, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে স্যার টেরিটরিটা কি এখানে অঞ্চল, ভয়ানক না না, কিছু? টেরিটরি মানে হচ্ছে অঞ্চল বা এলাকা। প্রভোক। অঞ্চল, টেরিবল তো ভয়ানক। টেরিবল ভয়ানক, হ্যাঁ। অ্যানেক্সডটা কি এখানে কোনো নেম নাকি? অ্যানেক্সটা হচ্ছে অ্যানেক্সড একটা টার্ম। রিপাবলিক। অ্যানেক্স মানে হচ্ছে একটা ভার্ব এখানে আকারে আছে। এর মানে হচ্ছে কি, অন্তর্ভুক্ত করে নেওয়া। যেমন হচ্ছে হায়দ্রাবাদ, তারপর হচ্ছে কাশ্মীর, এগুলো কিন্তু অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে না, একসময় তো এগুলো স্বাধীন ছিল দেশের ভেতরে থেকেও, পরে এগুলো অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। আমাদের যে ছিটমহলগুলো, ছিটমহল বিনিময় হয়েছে না, তো বাংলাদেশের ভেতর যে ভারতের ছিটমহলগুলো ছিল, আর এগুলো কিন্তু আস্তে আস্তে অ্যানেক্স করা হয়েছে, সংযুক্ত করে নেওয়া হয়েছে। এই প্রসেসটাকে অ্যানেক্স বলে আর কি। তারপর ডিসপোর্টস বিটুইন। ডিসকোর্স কোথায় আছে এটা? ডিসকোর্স, ডিসপিউট। ডিসপোর্টস ডিসপিউট হচ্ছে ডিসপিউট। দ্বন্দ্ব, দ্বন্দ্ব। স্যার ডিসপিউট মানে আমরা যেটা পড়ছি সত্ত্বেও, এরকম কিছু না? না না, ওটা তো ডেসপাইট, আর এটা হচ্ছে ডিসপিউট। ডিসপাইট, আচ্ছা ডিসপাইট, এটা ডিসপিউট। হ্যাঁ, ডিসপিউট হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব, জি। তারপর স্যার এই যে প্রোভোকড মানে কি বোঝায়? প্রভোগ, প্রভোগ হচ্ছে সোজা বাংলা আমরা যেটা করি, উস্কানি দেওয়া। আচ্ছা, ঠিক আছে। প্ররোচিত করা একটা সুন্দর বাংলা আছে, আমি একটু সহজ করে বলেছি, প্ররোচিত করা। এটা গ্যাঞ্জামটা কিভাবে লেগেছে সেটা বলবো। ওদের দেশের উত্তর আর দক্ষিণ প্রান্ত যেটা আছে, নর্থ আর সাউথ, এই দুটোর মানে কার্যক্রম দুই রকম ছিল। সাউথ অঞ্চলে ছিল বা দক্ষিণে ছিল হচ্ছে কৃষি প্রধান এলাকা বা অ্যাগ্রেরিয়ান এলাকা, আর নর্থ সাইড যেটা ছিল
উত্তর দিক সেদিকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল, তো ওদের দুইজনের মধ্যে ঝামেলা লেগে গেছে যে একজন তো আরেকজনের টেরিটরি বা এলাকা বাড়ানোর চেষ্টা করছে। একদম বলছেন আমরা ইন্ডাস্ট্রি বাড়াবো, ওরা বলতেছে আমরা ক্ষেত খামার করব। তো এই দুই পার্টির মধ্যে হচ্ছে দুই অঞ্চলের মধ্যে লেগে গেছে গ্যাঞ্জাম এবং গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ বলেন তারপর। স্প্লিট শব্দটার অর্থ কি বলেন দেখি, শেষে আছে পার্মানেন্ট স্প্লিট ইন দ্য কান্ট্রি। বিভক্ত হয়ে যাওয়া ইয়েস, স্যার। ভাগ হয়ে যাওয়া, ইয়েস, ভেরি গুড। সো এবার হচ্ছে দেখি কি ঘটলো ঘটনাটা, ইতিহাসটা এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। 19 শতাব্দী জুড়ে থ্রু ইউনাইটেড স্টেট কি করেছে, তারা স্থানচ্যুত করেছে স্থানীয় যে গোত্রগুলো ছিল, আদিবাসী গোত্রগুলো, এবং তারা গ্রহণ করেছে, অ্যাকোয়ার করেছে। অ্যাকোয়ার করা হচ্ছে ওই যে আমরা বলি না যে সরকার অনেক সময় জমি অধিগ্রহণ করে না বিভিন্ন কাজের জন্য, তো এরা কি করেছে, এরা তো চারদিক থেকে সাম্রাজ্য নিয়ে ফেলেছে, আমেরিকা গঠন হয়ে গেছে, এখন মাঝখানে মাঝখানে অন্য দেশের কিছু সম্পত্তি ছিল। ওই যে 6টা দেশের লোকজন স্থাপনা করেছিল মনে আছে, কলোনি করেছিল 6টা আলাদা আলাদা দেশ। তো ওরা কি করেছে, নেওয়া শুরু করেছে এগুলো। প্রথমে কি করেছে, লুইজিয়ানা যে একটা স্টেট আছে সেই অঞ্চলটা তারা হচ্ছে ফ্রান্সের কাছ থেকে নিয়েছে, স্পেনের কাছ থেকে নিয়েছে ফ্লোরিডা, তারপর ইউকে থেকে নিয়েছে ওরেগন নামে একটা স্টেট আছে সেটার কিছু অংশ, অ্যালটা ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো নিয়েছে ওরা, মেক্সিকোর থেকে দখল করেছে, আর অ্যালাস্কা তো রাশিয়া থেকে কিনলো, এবং টেক্সাস কিন্তু স্বাধীন ছিল সেটাও তারা হচ্ছে অধিভুক্ত করেছে, নিজেদের আন্ডারে নিয়ে এসেছে। চারদিক থেকে ঘেরাও দিলে এরকম হয় না যে ধরেন ফ্যাক্টরি যদি জমি কিনে মাঝখানে ব্যক্তি মালিকানার দিন থাকলে সেটাও তারা গ্রহণ করে ফেলে না, এরকম তো আমরা শুনেছি যে চারপাশের সব জমি কোম্পানি কিনে ফেলেছে, মাঝখানে আপনার জমিটা বাকি আছে, সো আপনাকেও এটা আস্তে আস্তে ওটার আন্ডারে চলে যেতে হয়। সো তারা তাই এটা করেছে। তো স্যার অ্যাভেলেবেল আমাদের দেশেও। হ্যাঁ, সবার জমি সেল করা শেষ, একপাশে একজনের জমি বাকি আছে, ওটা যেভাবেই হোক এটা আন্ডারে চলে যায়। তারপর হচ্ছে রিপাবলিক অফ হাওয়াই। হাওয়াই খুব চমৎকার একটা জায়গা, হাওয়াই হচ্ছে দ্বীপপুঞ্জ, ওইটাও তারা কিন্তু হচ্ছে স্বাধীন ছিল, ওটাও তারা কালেক্ট করে নিয়ে নিয়েছে। এবং ওদের ওই যে নর্থ আর সাউথের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল ওভার দ্য এক্সপেনশন অফ দ্য ইনস্টিটিউশন অফ স্লেভারি অ্যান্ড স্টেটস। তো তারা কি নিজেদের জায়গা আর হচ্ছে দাসত্ব, এই দুইটা জিনিস নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম। নর্থ যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল নর্থ, তারা দাসত্বের পক্ষে ছিল না, যারা মানে কৃষি কাজ করতো তাদের তো হচ্ছে জমিতে কাজ করার জন্য লোক লাগতো, রাইট? তো তারা লোক কি করতো, দাস কিনতো। ওই দাস তারা তো ছাড়বে না তাদের কৃষি জমি থেকে, সো এটা নিয়ে তাদের মধ্যে একটা বিশাল বড় ঝামেলা লেগে গেল, এবং সেটা প্ররোচিত করলো 1860-এর দিকে। ওই পুরো দশকটা জুড়ে সিভিল ওয়ার চললো। তো কপাল ভালো হচ্ছে নর্থ সাইডের ভিক্টোরি হলো, মানে ইন্ডাস্ট্রিয়াল নর্থ, তারা জিতে গেল, না হলে কিন্তু দেশ ভাগ হয়ে যেত, এটা জানেন, ওদের দেশটাই ভাগ হয়ে যেত, দুই ভাগ হতো। তো দেশ পার্মানেন্ট স্প্লিট অফ দ্য কান্ট্রি প্রিভেন্ট হয়ে গেল, প্রতিরোধ হয়ে গেল, কারণ নর্থ সাইড জিতে গেল। এবং পরবর্তীতে ইউনাইটেড স্টেটসে লিগ্যাল স্লেভারি, যেটা আগে দাস প্রথা ছিল বৈধ, সেটা শেষ হয়ে গেল 1870-এর দশকে। আসতে আসতে ওদের যে জাতীয় অর্থনীতি, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতি হয়ে গেল ইউএসএটা, মানে তারা সব গুছিয়ে নিয়েছে এর মধ্যে। এটা গেল ইকোনমি সাইড। এবার মিলিটারি পাওয়ার হিসেবে তাদের আসলে উত্থানটা কিভাবে ঘটলো, মিস চৈতি পড়েন দেখি। সুপার পাওয়ার হওয়ার পেছনে তাদের যে ব্যাপারটা আছে, দেখি কি অবস্থা, আমেরিকা কিভাবে সুপার পাওয়ার। থ্রু দ্য 19th সেঞ্চুরি থেকে। দ্য স্প্যানিশ আমেরিকান ওয়ার, আমরা থ্রু দ্য পড়ে ফেলেছি। Sorry, sir. The Spanish American War and World War I confirmed the country's status as a military power. Roman number 1. I'm sorry, World War I confirmed the country's status as a military power. It emerged from World War II as the first country with nuclear weapons and a permanent member of the United Nations Security Council. The end of the Cold War and the dissolution of the Soviet Union left the United States as the sole superpower. The country accounts for 41% of global military spending and is a leading economic, political, and cultural force in the world.
Sorry for noise. ওকে, ইটস ওকে। অলরাইট, এবার দেখি লাস্ট প্যারাটাতে কি কি ওয়ার্ড আছে আপনাদের অপরিচিত, বলেন দেখি। অল্প কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনারা হয়তো নতুন দেখছেন, সো বলে ফেলেন দেখি, খুব দ্রুত চোখ বুলান এবং বলেন আমাকে। Weapons, sir. ওয়েপন, Weapons টা কি? ওয়েপন হচ্ছে Weapons. অস্ত্র। হাতিয়ার, হাতিয়ার বা অস্ত্র। ইয়েস, তারপর আরেকটা ওয়ার্ড আছে যেটা একটু আননোন হতে পারে, সোভিয়েত ইউনিয়নের ওখানে আছে। ডিসলিউশন একটা ওয়ার্ড আছে, ডিসলিউশন অফ এটা নিমজ্জিত মানে ডুবে থাকা এরকম। এখানে ডিসলিউশনটা কেমিস্ট্রিতে ডুবে থাকা, কিন্তু সোভিয়েত ইউনিয়ন তো ডুবে যায়নি, সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গিয়েছিল, তাই না? ডিসলিউশনের একটা মানে প্রথম ওয়ার্ড মিনিংটা আসে হচ্ছে দ্রবীভূত হওয়া, কিন্তু এটা আসলে এই জায়গাতে দ্রবীভূত হওয়া না, এই জায়গায় হচ্ছে ভেঙে যাওয়া। গলে যাওয়া, দ্রবীভূত হওয়া। সোভিয়েত ইউনিয়ন তো গলে যায় নাই, কারণ কেমিস্ট্রির মধ্যে পড়ে নাই, এটা পড়েছে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল। সো এই জায়গায় বুদ্ধি খাটাতে হবে যে সোভিয়েত ইউনিয়ন কি হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন 17টা প্রজাতন্ত্র, 17টা না 18টা স্টেট ছিল, ওরা আলাদা আলাদা দেশ হয়ে গেছে এখন। ওই যে এখন যে রাশিয়া ইউক্রেন নিয়ে, তারপর হচ্ছে ক্রিমিয়া নিয়ে টানাটানি করছে, এগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল পুরোটা। তো ওইটা ভেঙে গিয়েছিল। তারপর হচ্ছে সোল মানে কি, সোল সুপার পাওয়ার, SOLE। সোলেরও বেশ কয়েকটা মানে আছে, এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্ড যেটার অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে। স্যার বলে দেন। সোল মানে হচ্ছে একমাত্র, বলে না যে আমরাই একমাত্র এই জিনিসটার বিক্রয় করে থাকি, একমাত্র পরিবেশনকারী, বিজ্ঞাপনে মাঝে মধ্যে বলে যে আমরাই বাংলাদেশে এই জিনিসটা দিয়ে থাকি। ওকে, স্যার কোল্ড ওয়ার বলতে তো হচ্ছে গৃহযুদ্ধ বোঝাচ্ছে। কোল্ড ওয়ার হচ্ছে শীতল যুদ্ধ। আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ চলছিল। শীতল যুদ্ধ জিনিসটা খুব ইন্টারেস্টিং। এর মানে হচ্ছে বাইরে থেকে দেখবেন যে কোনো ঝামেলা নাই, কিন্তু এরা তলে তলে অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে, অনেক মানে একে দেখানোর জন্য এই কাজ করতেছে। কোল্ড ওয়ার টার্মটা খুব ইন্টারেস্টিং এই কারণে, ধরেন বিষয়টা হচ্ছে আপনার পাশের বাসার কারোর সাথে গ্যাঞ্জাম, এখন আপনি তার সাথে ডিরেক্ট মারামারি করতেছেন, আপনি কি করতেছেন, তার বাসার সামনে হচ্ছে ক্রাইম, হ্যাঁ ক্রাইম ইন কোল্ড ব্লাড, স্যার। ইয়েস, আপনি তার বাসার সামনে ডাস্টবিন উপর করে ফেলে দিয়ে আসছেন, তার পাপোশ নিয়ে চলে গেছেন, তারপর হচ্ছে তার বাইরে দিয়ে ছিটকানি আটকায় দিচ্ছেন, কলিং বেল চাপ দিয়ে দৌড় দিচ্ছেন। এই জিনিসগুলো হচ্ছে কোল্ড ওয়ারের কাজ, ডিরেক্ট শয়তানি না, এটা হচ্ছে ইনডিরেক্ট দুইজন দুইজনকে খোঁচাখুচি করতো। এবং এটা যুদ্ধের পর্যায়ে বেশ কয়েকবার চলে গিয়েছিল, এটা একদম ভয়ানক অবস্থা। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2 বছর পরে শুরু হয় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত চলতেই ছিল। বেশ ইন্টারেস্টিং একটা পার্ট অফ হিস্ট্রি। ইভেন তারা যে চাঁদে মহাশূন্যযান পাঠিয়েছে সেটাও কিন্তু একদম কম্পিটিশন করে পাঠিয়েছে। সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন ছিলেন ফার্স্ট অ্যাস্ট্রোনট যিনি মহাশূন্যে গিয়েছিলেন। এটা দেখে আমেরিকানদের তো মাথা নষ্ট, বলে যে না, সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে গেছে, আমরা চাঁদে লোক পাঠাই দিব। তো তারা তাড়াতাড়ি করে হচ্ছে অ্যাপোলো মিশন বানায় চাঁদে পাঠালো। সো দিস ওয়াজ অলসো পার্ট অফ কম্পিটিশন, এখান থেকে একটা ভালো কিছু হয়েছে। ওকে, সো এবার আসি হচ্ছে ট্রান্সলেশনে। স্প্যানিশ আমেরিকান ওয়ার, স্প্যানিশদের সাথে আমেরিকানদের একটা যুদ্ধ, আর প্রথম বিশ্বযুদ্ধ সেটা হচ্ছে ওই দেশের যে স্ট্যাটাসটা, তাদের যে একটা ভাবসাব, সেটা হচ্ছে মিলিটারি পাওয়ার হিসেবে কনফার্ম করলো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এটা আবির্ভূত হলো প্রথম দেশ যাদের নিউক্লিয়ার ওয়েপন আছে। তারা বোমা ফেলেছিল না জাপানে, কোন দুটো শহরে? হিরোশিমা নাগাসাকি। হিরোশিমা নাগাসাকি। লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুটো বোমা তারা প্রয়োগ করলো এবং দেখালো যে তারা হচ্ছে সুপার পাওয়ার। এবং প্রথম দেশ হিসেবে তারা নিউক্লিয়ার ওয়েপন ওয়ালা দেশ হিসেবে তারা আবির্ভূত হলো, এবং তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক মানে স্থায়ী সদস্য হয়ে গেল। আমরা সমাজে পড়েছিলাম না, সমাজবিজ্ঞান বইতে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা? 5টা দেশ আই থিঙ্ক, ফ্রান্স, ইংল্যান্ড, তারপর হচ্ছে চায়না,
চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য স্যার। হ্যাঁ, এই দেশগুলো তারা হয়ে গেল, দেখেন ওরাই কিন্তু হচ্ছে ভায়োলেন্স করে আবার নিজেরাই হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য হয়। বেশি ইন্টারেস্টিং ব্যাপার। অত্যাচারিতরা হচ্ছে অত্যাচারীরা হচ্ছে অত্যাচারিতদের পক্ষে তারা দাঁড়িয়ে গেছে। তারপর হচ্ছে যখন কোল্ড ওয়ারটা শেষ হয়ে গেল এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন ইউনাইটেড স্টেটস হয়ে গেল কি, তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তারাই একমাত্র সুপার পাওয়ার, তাদের কোনো প্রতিপক্ষ নাই। এখন বলছে যে এই দেশটা দুনিয়াতে যত মিলিটারি স্পেন্ডিং হয়, মানে সামরিক খাতে যত ব্যয় হয়, তার মধ্যে 41% হচ্ছে তারাই ব্যয় করে। এবং তারা মানে শীর্ষস্থানে আছে কোন দিক থেকে? অর্থনীতি দিক থেকে, রাজনীতি দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে তারা হচ্ছে এগিয়ে আছে। সো দে আর এ বিগ পার্ট অফ দ্য কান্ট্রি। সো এই গেল হচ্ছে আমাদের ইউএসএ। সো কেমন মনে হলো বলেন, দেখি আপনাদের অপিনিয়ন শুনি। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? ভালো না, অনেক ঝামেলার জিনিস, ইয়েস, বাট ইতিহাস একটা, একদম ভালো লাগে না। হ্যাঁ বাট একটা জিনিস খেয়াল করেছেন যে এত কিছু তাদের মধ্যে হলো, বাট স্টিল তারা হচ্ছে একত্রে কিন্তু তারা একটা সুপার পাওয়ার হিসেবে চলে আসছে। তাদের মধ্যে কিন্তু বিভক্তি বাইরে আসেনি, খেয়াল করেছেন? ধরেন আপনি চিন্তা করেন, বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন যে দুইটা জেলা নিজেদের মধ্যে ঝামেলা করতেছে, ওরা কিন্তু ঝামেলা করেছে, মারামারি করেছে, সবই করেছে, বাট দে স্টিল টুগেদার। তারা নিজেদেরকে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি বানিয়েছে, তারপর সুপার পাওয়ার বানিয়েছে, তারা হচ্ছে মিলিটারি দিক থেকে এগিয়েছে, ইকোনমিক দিক থেকে এগিয়েছে, পলিটিক্যাল দিক থেকে এগিয়েছে এবং তারা বেশ কিছু কাজও করে ফেলেছে। 6টা আলাদা আলাদা দেশের আমরা খোঁজ পেয়েছি, তাই না, আর্টিকেলে, যে এরা কেউই ওই জায়গার অধিবাসী না। ভিন্ন ভিন্ন জায়গা থেকে 6 দেশের মানুষ একত্র হয়ে নিজেরা ঝগড়াঝাটি করে পুরো একটা দেশ গঠন করে, এর কাছ থেকে কিনে ওর কাছ থেকে দখল করে করে পুরো একটা দেশ বানিয়েছে। অ্যান্ড দে বিকাম দ্য লার্জেস্ট মিলিটারি ফোর্স, তারপর সে ইকোনমিক ফোর্স অ্যান্ড অফকোর্স কালচারাল ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাটস ইন্টারেস্টিং। সো এখান থেকে আসলে অনেক কিছু নেওয়ার আছে, শেখার আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ভোকাবুলারিজ অনেক কনসেপ্ট জানা হয়েছে। ওকে, সো মিস্টার মেহেদি, আই হোপ ইট ওয়াজ ইন্টারেস্টিং ফর ইউ। আশা করি Yes, আপনাদের sir. এটা ইন্টারেস্টিং লেগেছে। সো মিস্টার মেহেদি বলেন দেখি যে হাউ ওয়াজ দ্য আর্টিকেল ফর ইউ, আপনার কাছে কেমন লেগেছে? Sir, good. ওকে, তাহলে আগামী দিন কি শুনতে পাবো এটা নিয়ে নাকি? জি স্যার। এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, কারণ আপনার হচ্ছে বাকিরা কিন্তু মোটামুটি আমি শুনেছি, সবাইকে বলতে শুনেছি, এবং আমি এখন তারা নিজেরাও বলতে পারবেন যে মিস ঐশী আছেন, মিস তায়রা আছেন, মিস আসমা এবং মিস চৈতি, দে ক্যান টক। তারা এখন বলতে পারছেন, আপনি ওই জায়গাটাতে আস্তে আস্তে আসছেন, দ্যাটস ভেরি গুড। আশা করব এখানে যে নতুন নতুন শব্দগুলো আপনারা খুঁজে পেয়েছেন সেগুলো একটা ভোকাবুলারি নিজেদের একটা খাতা রাখবেন বা একটা নোটপ্যাড রাখবেন যেখানে এই শব্দগুলো লিখে রাখবেন। আসলে ভোকাবুলারি আমরা যেভাবে মুখস্থ করি, দ্যাটস এ হোয়াট দিস এ ওয়ার্ড কালেক্ট করে করে জাস্ট মুখস্থ করা, এই জিনিসটা খুব বাজে। আমরা পড়তে পড়তে, এই যে দেখেন ওয়ারফেয়ার শব্দটা আমরা কিন্তু এই নিয়ে 2-3 বার পেয়েছি, রাইট? এরকম যখন পড়তে পড়তে বারবার পাবো, আমাদের কিন্তু ওয়ার্ড মিনিং গুলো ভালো মনে থাকবে। সো দ্যাটস ওয়াই যখন পড়ছেন সেখান থেকে শব্দগুলো নেন, যেগুলো রিপিটেশন হচ্ছে সেগুলো একটু দাগ দিয়ে রাখেন যে এই ওয়ার্ডগুলো বারবার আসছে পড়ার মধ্যে, তাহলে দেখবেন ভোকাবুলারি আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের বেটার হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হিয়ার। আশা করছি আপনাদের কাছ থেকে নেক্সট দিন ইনফরমেটিভ প্রেজেন্টেশন পাবো এখানে যেই কয়জনই আছেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সি অন দ্য নেক্সট সেশন। টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম। গুড নাইট, ভালো থাকেন সবাই। Good আল্লাহ night, হাফেজ sir. স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গুড নাইট। গুড নাইট। ওকে, সো যারা ইউটিউবে দেখছিলেন তাদের কাছ থেকে বিদায় না পালা চলে এসেছে। আমি হাসান প্রত্যয় আজকের মতো বিদায় নিচ্ছি। Stay safe, keep planning, and have a great time. Signing out. Good night. And আলোর পথে জীবন, thank you for the love reacts.